ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। স্টেডিয়ামের ছাদে টিনের ঘর বানিয়ে জোরপূর্বক অন্তত 20টি পরিবার বসবাস করা, সরকার থেকে খেলার জন্য বরাদ্দ নিয়ে ব্যক্তিগত ব্যবসার প্রচারণা চালানো, এর সবই সম্ভব রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে। বাইরে থেকে মানুষ ঢুকে অপব্যবহারে কমে যাচ্ছে মাত্র কয়েক মাস আগে বসানো টার্ফের আয়ুষ্কাল। বিষয়টি জেনে সতর্ক করা হয়েছে বাফুফেকে, তবুও হেলদোল নেই কর্তৃপক্ষের। আরও অবাক করার বিষয়, সমস্যার সমাধান না করেই মাদকের অভয়ারণ্য কমলাপুর স্টেডিয়ামে শিগগিরই শুরু করা হচ্ছে বাফুফের এক্সেলেন্স সেন্টার। মেহেদী নাইমের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। কমলাপুর স্টেডিয়ামের টপ ফ্লোরে অবৈধভাবে ঘর বানিয়ে অন্তত 20টি পরিবারের বসবাস। বছরের পর বছর চিঠি দিয়েও সরানো যায়নি, অথচ বাংলাদেশের অনেক ফেডারেশনের খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প করার জায়গাটুকু নেই। চমকে যাবার মতো বিষয়, জুডো ও কারাতে ফেডারেশন এই জায়গা সরকার থেকে বিনামূল্যে বরাদ্দ নিয়ে নিজেদের কোচিং বিজনেসের প্রচারণা চালাচ্ছে। সরকারিভাবে শেখার চাইতে পার্সোনালি শেখাইতে বেশি উদ্বুদ্ধ করতেছেন আর্থিক লাভের জন্য। তাইলে এই ব্র্যান্ডিংগুলো কেন রাখছেন? এগুলো তো খুলে ফেলা উচিত না। আর যখন আমরা কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করি, হ্যাঁ খেলাগুলো, তখন তো হচ্ছে যে স্কুলের নাম নির্ধারণ করে দেওয়া হয়। সব সম্ভবের কমলাপুর স্টেডিয়ামে বাইরে থেকে ঢোকার এমন রয়েছে অনেকগুলো স্পট। মাদকাসক্তরা তো ঢুকেই, শিশুরাও ঝুঁকি নিয়ে খেলতে ঢোকে। এখানে যারা খেলতে আসে বাচ্চারা, তো খেলার জায়গা নাই, তো কোথায় যাবে? তারাও জোরপূর্বক এখানে আসে মাঠে খেলতে। এখানে ঠিক মানে আমরাও আটকে রাখতে পারি না, আমরা একা মানুষ কি করব, বাধ্য হয়ে তারা এখানে খেলে। প্রায় 200-300 মানুষ একই সময়ে খেলায় মাঠের উপর চলছে রীতিমতো টর্চার। গেট দিয়ে আসতে দিই না, গেট সারাক্ষণ আমরা বন্ধ রাখি, কিন্তু গেট বন্ধ রাখলেও চারপাশের বিভিন্ন জায়গা দিয়ে যে জায়গায় প্রবেশ করা যায়, এদিক দিয়ে তারা লো হাইট যেহেতু প্রাচীর, তারা সহজে প্রবেশ করে ফেলে এবং তারা এখানে খেলাধুলা করে। কমলাপুর স্টেডিয়ামের এই সবুজ টার্ফ বসিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস। তার এই টার্ফের আয়ুষ্কাল দিয়েছে 8 বছর। তবে অতিরিক্ত ব্যবহারে টার্ফের মধ্যে যেই ছোট ছোট এরকম রাবারের কণা আছে, যেটা মাঠকে পিচ্ছিল করে, সেটা নষ্ট হবে, যাতে মাঠের আয়ুষ্কাল নেমে আসতে পারে 3 থেকে 4 বছরের মধ্যে। ফিফার অর্থায়নে নির্মিত এই টার্ফের দুর্দশার কথা জেনেছে খোদ ফিফা। তারা ইতোমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে সতর্ক করেছে। যেহেতু এটা আর্টিফিশিয়াল একটা টার্ফ, অবশ্যই এখানে যত বেশি ব্যবহার হবে তত এটার ইয়েটা কমে যাবে। দর্শক, মাদকের অভয়ারণ্য এই স্টেডিয়ামে যদি বাফুফে উঠতি বয়সের ফুটবলারদের নিয়ে 12 মাসের একটা ট্রেনিং ক্যাম্প করে, তাহলে কেমন হবে? তাদেরও কি মাদকাসক্ত হয়ে যাবার আশঙ্কা থাকে নয় কি? একদম তাজা খবর, বাফুফে কক্সবাজারে এক্সেলেন্স সেন্টার বানাতে দেরি হওয়ায় এই কমলাপুর স্টেডিয়ামেই ছোট পরিসরে এক্সেলেন্স সেন্টার খুলতে যাচ্ছে। আমাদের এই কমলাপুর স্টেডিয়ামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে এবং ফুটবলের সেন্টার অফ এক্সেলেন্স এটা হবে। আমরা এই স্টেডিয়ামটাকে আধুনিকায়ন করে এবং যুগোপযোগী করে এটা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ মাঠের ছাদ দখল করে বাসা নির্মাণের বিষয়ে কি বলছে? সরকারি জায়গা বিনা অনুমতিতে ব্যবহার করার সুযোগ কারোই নেই, সেটি তিনি সরকারি কর্মকর্তা হোক আর যিনি হন। তো অননুমোদিতভাবে কেউ যেখানে অবস্থান করলে সেটার ব্যাপারে ইনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিপরীত অবস্থানই খেলাধুলা। মাদক আর খেলাধুলা একই জায়গায় অবস্থান করতে পারে না। শিশুদেরও খেলার জায়গা নেই। নীতি নির্ধারকরা কি বিষয়টি অনুধাবন করেন? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
শঙ্কার বিষয় তো অবশ্যই ঢাকার মধ্যে যদি এই অবস্থা হয়, খুলনা, বগুড়া, রাজশাহী জেলা স্টেডিয়ামের কথা জানি আমরা, অন্যান্য স্টেডিয়ামগুলোও খুব একটা পরিচর্যায় নেই। সুতরাং দেশের ক্রীড়াঙ্গন কিভাবে এগোবে একটা প্রশ্ন তো থেকেই যায়। ওদিকে সাকিব আল হাসান প্রসঙ্গ তো রয়েছে, এবং সাকিব আল হাসানের বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। বলেছেন সাকিবের ব্যাপারটা বিসিবির যতটুকু করার দরকার করেছে, এখন সিদ্ধান্ত সরকারের। আমিনুল ইসলাম বুলবুল ঈদের পর দেশে আসবেন, তার পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানেন না ফারুক আহমেদ। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি। আর কেসটা তার ওরা কতটা গুরুত্বপূর্ণ কতটা না ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কি না, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে তিনি খেলতে পারবেন কি না। ক্রীড়ামন্ত্রী যেহেতু উনি একজন প্রাক্তন খেলোয়াড়, আমার মনে হয় উনি, যেটা আমি আগে উল্লেখ করেছি আমার দু একটা ইন্টারভিউতে, যে উনি যেভাবে ক্রীড়াঙ্গনে যেই অসুবিধাগুলো আছে বা কোথায় কোথায় কাজ করলে খুব তাড়াতাড়ি হবে, যেমন মাঠের কথা উনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র বিরাট স্টেডিয়াম দরকার নাই, মাঠ দরকার। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না আসলে, এটা আসলে এটা না, আমার কিচ্ছু জানা নেই এই ব্যাপারে, আমি কিচ্ছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। এই যে হিসেব নিকেশ, যদি কিন্তু সুপার 8 থেকে সেমিফাইনাল, এগুলো আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। তার জন্য আমরা একটু বিশ্বকাপের এখন পর্যন্ত এই সুপার 8-এর যে পয়েন্টস টেবিল রয়েছে সেটার দিকে চোখ বোলাতে চাই, এবং সমীকরণটা আমার মনে হয় খুব একটা জটিল আর নেই, সহজ হয়ে যাবে। এবং আজকে এই যে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ হচ্ছে, এটার পরে আরও একটু সহজই হবে বই কি। গ্রুপ 1-এর কথা যদি বলি, এখানে কোয়ালিফাই করে গেছে, অর্থাৎ এক দল হিসেবে সেমিফাইনালে চলে গেছে দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, ইন্ডিয়া, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পাশে অলরেডি লেগে গেছে, অর্থাৎ এলিমিনেট হয়ে গেছে তারা। শুধুমাত্র উইন্ডিজ এবং ইন্ডিয়া তারা এই জায়গায় অপেক্ষা করছে, এবং মার্চের 1 তারিখ অর্থাৎ রোববার একটা ম্যাচ আছে উইন্ডিজ এবং ইন্ডিয়ার। সেই ম্যাচের পরে এই গ্রুপ 1 থেকে কারা যাবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে সেটা নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সঙ্গে উইন্ডিজ, ইন্ডিয়া ম্যাচে উইন্ডিজ জিতলে উইন্ডিজ, উইন্ডিজ ম্যাচে ইন্ডিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া যাবে এই গ্রুপ 1 থেকে সেমিফাইনালে। এখন গ্রুপ 2-তে আসা যায়। গ্রুপ 2-তে ইংল্যান্ড অলরেডি কোয়ালিফাই করেছে, এবং তারা সবার আগে কোয়ালিফাই করেছিল এই গ্রুপ থেকে। নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা অলরেডি এলিমিনেট হয়ে গেছে বা বাদ পড়েছে। নিউজিল্যান্ড আর পাকিস্তান তারা অপেক্ষমান। ইংল্যান্ড নিউজিল্যান্ডে যে ম্যাচটা ঠিক এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে কলম্বোতে, সেই ম্যাচটাতে যদি নিউজিল্যান্ড জিতে যায়, যদিও তারা বেশ ভালো শুরু করার পরও দুটো উইকেট ইমিডিয়েট পড়ে গেছে একটু আগেই, তারা যদি ইংল্যান্ডকে আজকে হারিয়ে দিতে পারে, তবে আজকেই নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ নিউজিল্যান্ড তারা ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে এই গ্রুপ থেকে। পাকিস্তানের একটা সুযোগ থাকছে, যদি নিউজিল্যান্ড আজকে হেরে যায় তারা 3-এই থাকবে তাদের যে পয়েন্টস, এবং পাকিস্তানের যে শেষ ম্যাচটা আছে সেই ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে তারা জিততে পারলে, যেটা আগামীকাল, তাদেরও 3 হবে, তখন নেট রান রেটের একটা ব্যবধান কাজ করবে। সুতরাং নিউজিল্যান্ড আজকে কিভাবে হারলে আর জয় পেলে তো তারা সরাসরি চলেই যাবে। সুতরাং অন্তত লাইন আপ অনেকটাই চূড়ান্ত। দুটো ম্যাচের উপরেই আসলে নির্ভর করছে কি হবে। একটা 1 তারিখের ম্যাচ, যেটা বললাম উইন্ডিজ এবং ইন্ডিয়া, এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডের আজকের যে ম্যাচটা, এটার পাশাপাশি আগামীকালের দিকেও তাকিয়ে থাকতে হতে পারে যদি আজকে কিউইরা ইংল্যান্ডকে হারাতে না পারে। সুতরাং এবারের ওয়ার্ল্ড কাপের যে সমীকরণ, সেটা শেষ ম্যাচ অবধি অন্তত অপেক্ষা করতে হচ্ছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের যে গ্রুপটা, সেই গ্রুপের সেমিফাইনালিস্ট জানতে। হোপফুলি মাঠের খেলা জমবে আরও এই শেষ ম্যাচগুলোতে। যেতে চাই একটু ফুটবলের খবরে। এএফসির নির্ধারিত ভেন্যুতে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির জুবিলি স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয় বাটলা শিশুরা। আবহাওয়া কিছুটা সমস্যা করলেও দ্রুতই মানিয়ে নেওয়ার কথা জানান সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। পাশাপাশি স্কোয়াডে নেই বড় কোনো ইনজুরির খবর। 3 মার্চ চীনের বিপক্ষে মাঠে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে টাইগ্রেসরা। সিডনির আকাশে রোদ মেঘের লুকোচুরি খেলাতে মাঝে মধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি। তবে প্রতিকূল আবহাওয়া দমাতে পারেনি আফিদা মনিকাদের। নারী এশিয়ান কাপের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে শুক্রবার সিডনির জুবিলি স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয় পুরো দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে এদিন এএফসি নির্ধারিত অফিসিয়াল ভেন্যুতে 1.5 ঘন্টা নিবিড় অনুশীলন করে বাংলাদেশ। বৃষ্টির কারণে কন্ডিশন কিছুটা কঠিন হলেও অনুশীলনে ছিল না কোনো কমতি। ওয়ার্ম আপ আর টেকনিক্যাল ড্রিল শেষে নিজেদের মধ্যে 20 মিনিটের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও খেলেন তহুরা মনিকারা। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পুরো দল সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। ট্রেনিং গ্রাউন্ডেও আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছে। ওয়েদারের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে।
মেডিকেল টিমের তথ্য মতে স্কোয়াডে বড় কোনো ইনজুরির সমস্যা নেই, যা কোচিং স্টাফদের জন্য বড় স্বস্তির খবর। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। বিকেলে জিম সেশন না থাকায় পূর্ণ বিশ্রামের সময় কাটান ফুটবলাররা। এখন পর্যন্ত পাওয়া সকল সুযোগ সুবিধায় দল মুগ্ধ বলে জানান মাহমুদা আক্তার অনন্যা। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য। একই ভেন্যুতে শনিবার আবারও 2 ঘন্টার কঠোর অনুশীলনে নামবে বাংলাদেশ। 3 মার্চ শক্তিশালী চীনের মুখোমুখি হতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে টাইগ্রেসরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মাঠের পারফরমেন্সের চেয়েও মাঠের বাইরের হিসেবে এখন টালমাটাল চেলসি ফুটবল ক্লাব। উয়েফার প্রকাশিত সবশেষ তথ্যে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য। 2024-25 মৌসুমে চেলসির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 355 মিলিয়ন পাউন্ড, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে যে কোনো ক্লাবের জন্য এক রেকর্ড। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক ঘাটতি। চেলসি মানেই যেন বেপরোয়া অর্থ খরচ, আর তার ফলস্বরূপ এবার সামনে এলো পাহাড় সমান দেনার হিসাব। উয়েফার নতুন ডেটা অনুযায়ী গত মৌসুমে ব্লুজদের ক্ষতির পরিমাণ 355 মিলিয়ন পাউন্ড ইউএস ডলারের হিসাবে, যা প্রায় 479 মিলিয়ন। 2021 সালে বার্সেলোনার 484 মিলিয়ন পাউন্ড ক্ষতির পর ইউরোপীয় ফুটবলে এটাই সবচেয়ে বড় ঘাটতির নজির। যেখানে ম্যানচেস্টার সিটির আয় 746 মিলিয়ন পাউন্ড, সেখানে চেলসি আয় করেছে মাত্র 511 মিলিয়ন, যা লিভারপুলের আয়ের চেয়েও অনেক কম। আশ্চর্যের বিষয় হলো চেলসি বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্কোয়াড পরিচালনা করছে। প্রায় 1.5 বিলিয়ন পাউন্ড খরচ করে তারা এই দল গঠন করেছে। উয়েফার তথ্য বলছে দলটির বেতন বিল এবং পরিচালনা ব্যয় ইউরোপের এলিট ক্লাবগুলোর কাতারে থাকলেও আয় সেভাবে বাড়েনি। বিশেষ করে ম্যাচ ডে আয়ের ক্ষেত্রে লিভারপুলের চেয়ে প্রতি ম্যাচে তারা 1.2 মিলিয়ন পাউন্ড পিছিয়ে আছে। স্ট্যামফোর্ড ব্রিজের দর্শক ধারণ ক্ষমতা লিগের 10ম স্থানে হওয়াটাও আয়ের এই বড় পার্থক্যের অন্যতম কারণ। উয়েফার এই রিপোর্ট চেলসি সমর্থকদের জন্য কিছুটা দুশ্চিন্তারই কারণ এত বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি মানেই হচ্ছে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা এফএফপি নিয়মের বেড়াজালে পড়ার ঝুঁকি। নতুন মৌসুমে চেলসি তাদের এই বিশাল ঘাটতি কিভাবে পুষিয়ে নেবে তা এখন নতুন চিন্তার ভাঁজ ফেলছে সংশ্লিষ্টদের কপালে। কেবল রেকর্ড পরিমাণ ক্ষতিই নয়, চেলসির সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উয়েফা ও প্রিমিয়ার লিগের প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি বা পিএসআর নিয়ম। 390 মিলিয়ন পাউন্ডের বিশাল বেতন বিল এবং ইতিহাসের সবচেয়ে দামি স্কোয়াড ব্লুজদের ঠেলে দিচ্ছে বিপদের মুখে। যদি ক্লাবটি দ্রুত তাদের আয়ের উৎস বাড়াতে বা খেলোয়াড় বিক্রি করে ভারসাম্য আনতে না পারে, তবে পয়েন্ট কর্তন কিংবা দল বদলে নিষেধাজ্ঞার মতো খড়গ নেমে আসতে পারে স্ট্যামফোর্ড ব্রিজে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রেকর্ড প্রাইজ মানি 2026 ফিফা বিশ্বকাপেও লোকসানের সংখ্যা ইউরোপের দলগুলো। যদিও এবার চ্যাম্পিয়নদের জন্য $50 কোটি আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে অন্তত $1.5 কোটি বিশাল অঙ্ক। তবে যাতায়াত খরচ বৃদ্ধি, আমেরিকার কর নীতি আর দৈনিক ভাতা কমে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে ফেডারেশনগুলোর। ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর এবার সেই উন্মাদনা দ্বিগুণ হয়েছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানিতে। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও দলগুলো অন্তত পাবে $1.5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 125 কোটি টাকা। এছাড়া চ্যাম্পিয়নদের জন্য ঘোষণা করা আছে $50 কোটি। অর্থের ঝনঝনানিতে ইতিহাসের সবচেয়ে দামি বিশ্বকাপ হতে যাওয়া এই আসর নিয়ে অবশ্য কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপের বড় দলগুলোর। কিন্তু প্রশ্ন, কেনই বা লোকসানের সংখ্যা? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও পিও মিডিয়ার এক অনুসন্ধান বলছে প্রাইজ মানি বাড়লেও এবারের বিশ্বকাপে কমেছে খেলোয়াড়দের দৈনিক ভাতা। কাতার বিশ্বকাপে যা ছিল $850 তা এবার নামিয়ে আনা হয়েছে $600। প্রতিবেদনে বলা আছে একটি ফেডারেশনের হিসেব মতে সেমিফাইনাল পর্যন্ত খেললে আগের চেয়ে প্রায় $5 লাখ ভাতা কম পাবে দলটি। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ভৌগোলিক দূরত্বের কারণে যাতায়াত খরচ, থাকা খাওয়ার খরচও বাড়বে আগের চেয়ে অনেক বেশি। তার উপর ডলারের বিপরীতে ইউরোপীয় মুদ্রার মান কমে যাওয়াতে দুশ্চিন্তায় ইউরোপের দলগুলোর। এদিকে মরার উপর খাড়ার ঘাও হয়ে দাঁড়িয়েছে আমেরিকার কর নীতি। বেশ কয়েকটি রাজ্যে অনেক বেশি ট্যাক্স গুনতে হবে খেলোয়াড় সহ কর্মকর্তাদের।
এবারের বিশ্বকাপে প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ 90 লাখ মার্কিন ডলার এবং প্রস্তুতি সহ অন্যান্য খরচের জন্য 15 লাখ ডলার দিচ্ছে ফিফা। ইউরোপের দলগুলোর হিসেব মতে তারা যদি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাহলে ফিফার দেয় 1,05,00,000 ডলারেও মিটবে না পুরো খরচ। মাঠের লড়াইয়ে জয়ের পাশাপাশি এবার দলগুলোকে লড়তে হবে কঠিন আর্থিক সমীকরণের সাথেও। তাতে লাভের চেয়ে লোকসানি দেখছে ইউরোপের ফেডারেশনগুলো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যেখানে শেষ 16-র এই লড়াইয়ে আবারও মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চমবারের মতো নকআউট পর্বে একে অপরের প্রতিপক্ষ তারা। এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পিএসজি, চেলসি। এছাড়া শেষ 16-র ড্রতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বাকি দলগুলো। ইউরোপীয় ফুটবলের মঞ্চে কিছু দ্বৈরথ সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় আধুনিক ক্লাসিকে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই এখন ঠিক তেমনই এক গল্প। 2025-26 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র আবারও এই দুই পরাশক্তিকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি। টানা পঞ্চমবার নকআউট পর্বে একে অপরের প্রতিপক্ষ তারা। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র যেন ইউরোপীয় ফুটবল প্রেমীদের জন্য আগাম ফাইনালের ঘোষণা। কারণ সাম্প্রতিক বছরগুলোতে এই দুই ক্লাবের লড়াই মানেই নাটক, গোল, প্রত্যাবর্তন আর স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগে সিটি ও রিয়ালের দুই লেগের হিসেবে তারা লড়েছে মোট 7 বার, ম্যাচ হিসেবে 14টি, যেখানে 5 বার জিতেছে মাদ্রিদের ক্লাবটি আর 4 বার জিতেছে ইংলিশ দল, এবং বাকি 5 ম্যাচ ড্র হয়েছে। এছাড়াও গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি, চেলসিও এবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। এদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা শেষ 16-র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে। শেষ 16 ড্রতে বাকিরা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে লড়বে। আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল মুখোমুখি হবে জার্মানির লেভারকুজেনের সঙ্গে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়াই করবে ইতালির আটালান্টার সাথে। মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও টটেনহাম হটস্পার। এবং অভিষেক আসরে চমক দেখানো নরওয়ের বোডো গ্লিম্ট লড়বে স্পোর্টিং সিপির সঙ্গে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।